সবাইকে নমস্কার এবং আদাব। দা সার্কেলে প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমার নাম হচ্ছে প্রমিত পাল, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে। তো আজকে আমি ভেক্টর এই চ্যাপ্টারটার যে এইচএসসি বোর্ড এমসিকিউর যে সিরিজটা শুরু করব, এই সিরিজের প্রথম ক্লাস নেব এবং এই প্রথম ক্লাসটা হবে 2022 সালে, মানে ভেক্টরে এর উপর 2022 সালে এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আজ আমরা ওইগুলো সলভ করব। ঠিক আছে, তো আজকের মূলত 2022 এর প্রশ্নগুলো আমরা সলভ করব। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। ওকে, তো এটা আমাদের প্রথম প্রশ্ন। দেখো এখানে কি বলা আছে যে এইটা একটা দেয়া আছে যে 1/2 i ক্যাপ, 1/2 j ক্যাপ এবং m k ক্যাপ একটি একক ভেক্টর। খেয়াল করো, এখানে বলছে যে একক ভেক্টর হলে m এর মান কত। বোঝা গেছে? তো এখন আমরা জানি কি যে একক ভেক্টর বলতে কি বোঝায়, যে ভেক্টরের মান এক একক তাকে বলে একক ভেক্টর। ঠিক আছে, তার মানে এই যে আমাদের ভেক্টরটা দেয়া আছে, এই ভেক্টরটার মান এক একক হবে। ঠিক আছে, তো এই ভেক্টরটার মানটা বের করব, তারপর এটাকে এক একক ধরে আমরা এখান থেকে কিসের মানটা নিয়ে আসবো, m এর মানটা নিয়ে আসবো। তাহলে চলো আমরা করি যে এই ভেক্টরটার মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা সবাই জানি যে মান নির্ণয় করতে হলে যে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার প্লাস প্লাস এই যে k এর সহগের স্কয়ার। ঠিক আছে, তারপর এটাকে আমরা রুট করলে আমরা মান পেয়ে যাই। বোঝা গেছে? আচ্ছা, তো এটা আমরা কি বলছি যে এটা একের সমান হবে, কারণ যেহেতু একক ভেক্টর বলছে এই কারণে একক ভেক্টরের মান হবে এক একক। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমরা উপপক্ষকে বর্গ করে দিই, এককে বর্গ করলে কি হবে, একই থাকবে, কিন্তু এই সাইডকে বর্গ করলে কি হবে, আমাদের রুটটা চলে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে রুটটা বাদ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কি হবে দেখো তো, এই যে এখান থেকে যদি 1/2 কে স্কোয়ার করলে কি হয়, 1/4 হয়। ঠিক আছে, আবার এখানে 1/2 কে স্কোয়ার করলে 1/4 প্লাস m স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকে 1। বোঝা গেছে? আচ্ছা, এখানে 1/4 করলে কি হয়, 1/4 আর 1/4 যোগ করলে হয় 1/2। ঠিক আছে, প্লাস m স্কোয়ার ইকুয়াল টু 1। বোঝা গেছে? ওকে, এবার এখানে m স্কোয়ার আর এখানে যদি এই যে 1/2টা এই সাইডে মাইনাস হয়ে চলে যাবে, তার মানে 1 মাইনাস 1/2 থেকে 2 থেকে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে যদি করি আমরা, m স্কোয়ার ইকুয়াল টু কি থাকবে, 1 থেকে 1/2 চলে গেলে কি থাকে, 1/2 থাকে। এবার আমরা উপপক্ষকে জাস্ট রুট করে দেব। ঠিক আছে, তার মানে আমরা m এর মানটা কত পেয়ে যাব, 1/√2। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে কেমনে, এ। বোঝা গেছে? আচ্ছা, এই যে এখানে আমাদের উত্তরটা পরের স্লাইডে আমি দিয়ে রাখছি উত্তরটা, এই যে 1/√2। আচ্ছা, চলো এই ম্যাথটা আমরা আরেকবার একটু রিক্যাপ করে নিই। আচ্ছা, এবার বলছে যে দেখো এই যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে যে এই ভেক্টরটা একক ভেক্টর। একক ভেক্টর, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে কি করছি, এই যে প্রদত্ত ভেক্টরটার মান নির্ণয় করছি। এখানে আমাদের রুট ছিল, কিন্তু উপপক্ষকে স্কোয়ার করে কি হয়েছে, যে রুটটা আমাদের ছিল ওইটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, তারপর যে এখানে কি করছি যে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার, আর এখানে কি i এর সহগের স্কয়ার, i ক্যাপের সহগের স্কয়ার, j ক্যাপের সহগের স্কয়ার এবং k ক্যাপের সহগের স্কয়ার করছি আমরা। আচ্ছা, তারপর এখান থেকে দেখো 1/2 এর স্কয়ার 1/4, 1/2 এর স্কয়ার 1/4, m স্কয়ারের মতোই রয়ে গেছে। তারপর কি করছে এখানে, এই যে এই দুইটা যোগ করছে, কি হয়, এই দুইটা যোগ করে 1/2 হয়। বোঝা গেছে? আচ্ছা, তারপর এই যে 1/2 ছিল না, এই যে 1/2টাকে কি করছে, আমরা এই পাশে আমরা বিয়োগ করে নিয়ে নিছি। 1 থেকে 1/2 চলে গেলে 1/2 থাকে। তারপর এখান থেকে উভয়পক্ষকে আমরা রুট করে দিছি, যার কারণে m এর মান 1/2 চলে আসছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে এই ম্যাথটা। তাহলে চলো এবার আমরা পরের ম্যাথটার দিকে যাই। আচ্ছা, এখানে বলছে যে এই যে এ একটা ভেক্টর দেয়া আছে। বোঝা গেছে? এই যে এ একটা ভেক্টর। আচ্ছা, বলছে যে ওয়াই অক্ষের সাথে যে এর কত কোণ উৎপন্ন করে, শুধুমাত্র ওয়াই অক্ষের সাথে এটা কত কোণে ক্রিয়াশীল, এটা আমাদের বের করার জন্য বলছে। খুবই সহজ অঙ্ক এবং আমরা খুব ইজিলি এটা করে নিতে পারবো। তাহলে চলো করে ফেলা যায়। আচ্ছা, খেয়াল করো কি বলছে। আচ্ছা, শুধুমাত্র ওয়াই অক্ষের সাথে এটা কত গুণ তৈরি করে এটা বলছে। আচ্ছা, আমরা ফর্মুলা জানি যে এইভাবে যদি আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, যে আমরা সবসময় ডট গুণ ব্যবহার করি। ঠিক আছে না, ডট গুণ, যেমন এ এবং বি ভেক্টরের ডট গুণ কি হবে, এই যে এ এবং বি ভেক্টরের ডট গুণ হবে এ বি কস থিটা। ঠিক আছে? আচ্ছা, তো এই মূলত এই ডট গুণ ফলের সূত্রটা থেকে আমাদের এখানে সূত্রটা আসে। আচ্ছা, এই সূত্রটা কি দেখো। আচ্ছা, তাহলে কি হবে, cos থিটা
ইকুয়াল টু কি হবে, যেহেতু মানে এখানে কি বলছে ওয়াই অক্ষের সাথে বলছে না, তাহলে কি করবা, জাস্ট শর্টকাটে মনে রাখো যে এখানে ওয়াই অক্ষের সাথে যেহেতু বসে, তাই ওয়াই এর মানটা তোমরা নিয়ে নিবা। ওয়াই এর মানটা মানে কি, এই যে জে এর সহগটা, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে কি জে এর সহগ, ঠিক আছে। আমরা জানি কি এক্স অক্ষের একক ভেক্টর কি আই ক্যাপ, বুঝা গেছে। ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ এবং জেড অক্ষের একক ভেক্টরটাকে কি দ্বারা প্রকাশ হয়, কে ক্যাপ দিয়ে প্রকাশ করে, বুঝা গেছে। আচ্ছা, তার মানে দেখো যেহেতু ওয়াই অক্ষ বলছে, তার মানে কি ওয়াই অক্ষের একক ভেক্টর মানে এই যে জে এর শখটাকে আমরা নিব, কোথায় নিব, উপরে নেব, এটা বুঝা গেছে। এটাকে আমরা উপরে নিব এবং নিচে এই জায়গায় কি বসাবো, এই জায়গায় এই যে এই পুরোটার মানটা বসাবো, এ এর মানটা বসাবো। তো এ এর মানটা কিভাবে নির্ণয় করি দেখো, এই যে আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার, বুঝা গেছে। তারপর এটাকে আমরা রুট করে দিই। আচ্ছা, যেহেতু কে এর সহগ নাই, তার মানে আমার কে এর সহগটা নিতে হবে না। আচ্ছা, এখান থেকে করলে দেখো কি থাকে, 2√3, নিচে কি থাকে, নিচে থাকে দেখো কি থাকে, 2 কে স্কোয়ার করলে 4, আর এখান থেকে কি থাকে বলতো, 2 দুগুণা 4, 3 4 12 থাকে, ঠিক আছে। আবার দেখো 12 আর 4 যদি আমি যোগ করে দিই তাহলে কি থাকে, এখানে 12 আর 4 যোগ করে দিলে 16 থাকে। আচ্ছা, এখানে থাকে হচ্ছে কি 16, আবার 16 কে রুট করে দিলে কত থাকে, 4 থাকে। আচ্ছা, তাহলে এখানে আমি একেবারে লিখে নিই যে 16 কে রুট করে এখানে কি পাই, এখানে আমার 4 চলে আসে, ঠিক আছে। আবার এখানে 2 দিয়ে 4 কে ভাগ দিলে এখানে 2 থাকে, তার মানে হচ্ছে কি থেকে যায় √3/2, 2 এইটা থেকে যায়। আচ্ছা, এবার আমরা এই পেজটাকে একটু কপি করে নিই। আচ্ছা, খেয়াল করো, এতটুকু আমরা পেয়ে গেছি। তার মানে কি এখানে কি পাইছি যে cos θ ইজ ইকুয়াল টু √3/2। এখান থেকে আমাদের থিটার মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা করব দেখো, যে এখানে থিটাটা রেখে এখানে cosটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে চলে যাবে, cos ইনভার্স √3/2, ঠিক আছে। এই যে পুরো জিনিসটা, এই সম্পূর্ণ জিনিসটা তোমরা কি করবা, জাস্ট ক্যালকুলেটর, যেহেতু তোমাদের বোর্ডে ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি আছে, এই জিনিসটা সম্পূর্ণটা তোমরা কি করবে, ক্যালকুলেটরে তুলে দেবা, ঠিক আছে। ক্যালকুলেটরে তুলে চাপ দিলে তোমাদের এখানে উত্তরটা চলে আসবে। উত্তরটা হবে তোমাদের 30 ডিগ্রি, বুঝা গেছে। এই যে 30 ডিগ্রি তোমাদের উত্তরটা হবে, বুঝা গেছে। এটা জাস্ট ক্যালকুলেটরে তুলে নিবা, হুবহু তুলে ইকুয়াল চাপ দিলে তোমাদের উত্তরটা চলে আসবে। আচ্ছা, তাহলে চলো এই ম্যাথটা আমরা করে ফেললাম। এই যে এখানে এই ম্যাথটা উত্তর দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার চলে পরের ম্যাথটার দিকে যাই আমরা। আচ্ছা, 3 নম্বর ম্যাথ দেখো কি বলছে এখানে। আচ্ছা, এখানে বলছে যে জে জে এবং এই যে আই, জে টু জে ক্যাপ এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এই দুইটা ভেক্টরদের মধ্যবর্তী কোণটা কত, এটা নির্ণয় করার জন্য বলছে, ঠিক আছে। আচ্ছা, সবসময় মনে রাখবে যে মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা কি ব্যবহার করি, মধ্যবর্তী কোণ নির্ণয় যেমন এ ভেক্টর, একটু আগে বলে আসছি আমি, যে যেমন এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর আছে, ঠিক আছে। এদের ডট গুণফলের থেকে আমরা কিন্তু এদের মধ্যবর্তী কোণটা আমরা বের করে নিয়ে আসতে পারি, বুঝা গেছে। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি, এ বি cos থিটা, ঠিক আছে। তো এই যে এখান থেকে থিটার মানটা বের করে নিয়ে আসলে কিন্তু মধ্যবর্তী কোণটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। যখন বলবে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে সবসময় কি এই যে ডট গুণফলের সূত্রটা ব্যবহার করবে, বুঝা গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ডট গুণফলের সূত্রটা ব্যবহার করি। ওকে, তো ডট গুণফলের সূত্রটা যদি ব্যবহার করি কি হবে দেখো তো, এই যে জে ভেক্টর এবং এটার সাথে ডট গুণফল কি হবে, এই যে মানে জে ক্যাপ, এটার সাথে ডট গুণফল হবে আই ক্যাপ প্লাস হচ্ছে গিয়ে জে ক্যাপ, ঠিক আছে। এটা যদি আমরা মান মানে এই যে জে ক্যাপের মান কত হবে, জে ক্যাপের মান হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এইটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে গিয়ে কি হবে বলতো, 1² প্লাস 1², তার মানে কি হবে, এটার মান হবে √2, বুঝা গেছে এতটুকু আশা করি। তার মানে এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এই যে এখানে মানটা আমরা বসাই দিব। আমরা তো সূত্র হতে জানি কি দেখো তো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি cos থিটা, এটা জানি না আমরা। এখানে এ ভেক্টরটাকে আমরা ধরে নিছি জে, ঠিক আছে। বি ভেক্টরটাকে ধরে নিছি এই যে আই প্লাস জে, এটাকে ধরে নিছি আমরা বি ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর মানে এই যে জে ভেক্টরটার এই যে জে, এটার মান বের করছি কত, এটার মান হচ্ছে কি আমাদের 1, ঠিক আছে। এবং বি মানে কি এই যে এইটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটার মান আমরা বের করছি, এটার মান কত বেড়েছে বলতো, √2 বের হয়েছে, ঠিক আছে। cos থিটা রয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, দেখো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের বোঝা গেছে। তো এবার খেয়াল করো, এই যে এই অংশটা আমরা আগে গুণ করি, তাহলে দেখো এখানে কি পাবো, জে ভেক্টর ডট আই ভেক্টর, তো জে আর আই,
এই দুইটা গুণ করলে কি হবে 0 হবে, ঠিক আছে। তারপর কি পাবো জে ভেক্টর ডট জে ভেক্টর, ঠিক আছে। একই রকমের দুইটা একক ভেক্টর গুণ করলে কি হয়, এটার মান আমাদের 1 হয়, বুঝা গেছে। আচ্ছা এতটুকু আমরা সবাই জানি। আচ্ছা তাহলে এখানে কি হবে, এখানে বলো তো কি হবে, এখানে হবে 1 আর এইদিকে থাকছে √2 cos থিটা, বুঝা গেছে। আচ্ছা এই পাশে যদি আমি cos থিটাটা নিয়ে আসি, আর এখানে কি থাকবে 1/√2 থেকে যাবে, বুঝা গেছে। তাহলে থিটাটা কি হবে, বা থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/√2, বোঝা গেছে। 1/√2 থাকবে। ঠিক একইভাবে আগের মতো জাস্ট এই জিনিসটাকে কি করবো তোমরা, এই জিনিসটাকে তোমরা ক্যালকুলেটারে বসাবা, ইকুয়াল চাপ দিবা, তাহলে তোমাদের উত্তরটা কিন্তু চলে আসবে, বোঝা গেছে। তাহলে তোমাদের উত্তরটা চলে আসবে এবং এই উত্তরটা হয়েছে গিয়ে 45 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই যে দেখো আমাদের আনসারটা হচ্ছে কি বি, বোঝা গেছে আশা করি এই অঙ্কটা। আচ্ছা এই যে এখানে দেয়া আছে উত্তর 45। আচ্ছা এর পরের প্রশ্নটা খেয়াল করো, কি বলছে এখানে, এ একটা ভেক্টর দেয়া আছে, তারপর বি একটা ভেক্টর দেয়া আছে, বুঝা গেছে। আচ্ছা এই যে দেখো বি ভেক্টর দেয়া আছে, এ এবং বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য বলা হয়েছে। কি বলা হয়েছে, মধ্যবর্তী কোণ। সেম আগের অঙ্কটাই বলা হয়েছে মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ মানে কি, মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা কি ব্যবহার করি, ডট গুণফলের সূত্রটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা তো ডট গুণফলের সূত্র আমরা জানি যে এ একটা ভেক্টর যদি হয় আর বি একটা ভেক্টর যদি হয়, এদের ডট গুণফলের সূত্র হচ্ছে গিয়ে এ বি কস থিটা, এ বি কস থিটা, এটা এটা আমরা জানি সবাই। আচ্ছা এখান থেকে ধরো আচ্ছা এখান থেকে এটাকে যদি আমরা একটা এ ভেক্টর, সরি এখানে তো দেয়াই আছে। আচ্ছা তাহলে কি করব, যে আমরা সূত্রটা জাস্ট বসাই দিব, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি এ বি কস থিটা, এ বি কস থিটা, বোঝা গেছে। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি ডট গুণফল করি তাহলে কি হবে বলতো, এই যে এখানে আই ভেক্টর আই ক্যাপ আছে, আর এখানে আছে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, বোঝা গেছে। আচ্ছা এখান থেকে যদি এ এর মানটা নির্ণয় করি, এ এর মানটা কি এ, আচ্ছা এটা কি আছে বলতো, এই যে এর মান যদি নির্ণয় করি, এটা আছে হচ্ছে কি আই ক্যাপ, বুঝা গেছে। তার মানে এটার মান কত হবে, এটার মানটা হবে আমাদের 1, বুঝা গেছে। আচ্ছা আর যদি আমরা বি এর মানটা নির্ণয় করি, ঠিক একইভাবে বি এর মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে বলতো, বি এর মানটা হবে এই যে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, বুঝা গেছে। তার মানে 2 আর 2 2 দুগুণা 4 আর 1 5, মানে √5 হবে। বি এর মানটা কত হবে আমাদের √5, মানে এখানে বি ইকুয়াল টু আমাদের কত হবে √5 হবে। আচ্ছা তাহলে দেখো এখান থেকে এ এর মানটা পাইছি আমাদের 1, 1 না গুণ দিলেও হবে, আর বি এর মানটা পাইছি কত √5, এখানে কি cos থিটা, বোঝা গেছে। আচ্ছা এই এখন একটু খেয়াল করে এই জায়গায়, এই যে এখানে i এবং 2i গুণ দিলে কত হবে বলো তো, 2 হবে, এটা উত্তর, বোঝা গেছে। এই যে দেখো i ইন্টু 2i, ঠিক আছে, যেহেতু ডট গুণফল তাহলে এটার মান কত হবে 2 হবে। আচ্ছা তাহলে এটার মান 2 বসাই দিলাম আমরা। কিন্তু এখানে i এবং k এদের মধ্যে এরা দুইটা মানে ভিন্ন দুইটা একক ভেক্টর, এবং ভিন্ন দুইটা একক ভেক্টর যখন গুণ হয় তখন কি হয়, তাদের মান 0 হয়ে যায়, বুঝা গেছে। মানে এদের জাস্ট কোনো মান থাকে না, তার মানে +0 হবে এখানে। তাহলে কি হবে, এখানে জাস্ট 2 থেকে যাবে, এখানে ওই পাশে আছে √5 cos থিটা, বুঝা গেছে। তাহলে কি হবে এখান থেকে, cos থিটা ইজ ইকুয়াল টু 2 2 ডিভাইডেড বাই √5, বুঝা গেছে। তাহলে এখান থেকে কি হবে বলতো, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/√5, বুঝা গেছে। আচ্ছা তাহলে এই জিনিসটাকে তোমরা ক্যালকুলেটারে হিসাব করে নিবা, ক্যালকুলেটারে হিসাব করলে তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবা। আচ্ছা এখানে দেখে নিই উত্তরটা কত, উত্তরটা হচ্ছে আমাদের বি নম্বর, ঠিক আছে। এটা এই যে এই অংশটা, যে এতটুকু করার পর এই যে এই অংশটা তোমরা ক্যালকুলেটারে চাপ দিলে, ইকুয়াল চাপ দিলে তোমাদের উত্তরটা কত চলে আসবে, থিটা ইজ ইকুয়াল টু 26.57 ডিগ্রি, বুঝা গেছে। মানে এইটা চলে আসবে। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা তাহলে চলো এবার এই পরের অঙ্কটাতে চলে যাই। আচ্ছা খেয়াল করো, এটা খুবই সুন্দর একটা জিনিস। এই জিনিসটা পড়ার আগে আমরা ছোট্ট একটা কনসেপ্ট একটু পড়ে নিই, এটা আশা করি সবাই পড়ছো, মনোযোগ দিয়ে খেয়াল করো আবারও। এই যে আই, জে এবং কে, ঠিক আছে, এদের মধ্যে এই যে ক্রস গুণফল হয়, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। খেয়াল করো একটু। আচ্ছা আই ক্রস জে, তারপর জে ক্রস কে, আর এখানে হচ্ছে গিয়ে কে ক্রস আই, বুঝা গেছে। আচ্ছা এদের মান কত হবে,
এটা আমরা কিভাবে নির্ণয় করব? একটু খেয়াল করো, এই জিনিসটাতে মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এটা সবসময় প্লাস হবে, ঠিক আছে? যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে দেখো তো প্রথমটা কি লিখছি, আই মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ঠিক আছে? তার মানে এই যে দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি এইভাবে ঘুরে না, এইভাবে ঘুরে কিন্তু ঘড়িটা, বোঝা গেছে? তার মানে এরা কি করতেছে দেখো তো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, বোঝা গেছে? তার মানে এটা কি হবে, প্রথমে তোমরা প্লাস দিয়ে দেবা, বোঝা গেছে? এবং এখানে আই এবং জে আছে, নাই কে, নাই হচ্ছে গিয়ে কে, তার মানে এটা প্লাস কে হবে, এটার উত্তর, বোঝা গেছে? আচ্ছা, একইভাবে পরেরটা খেয়াল করো, জে ক্রস কে, এই যে জে থেকে এরা কেটে যাচ্ছে, ঠিক আছে? তার মানে অবশ্যই এটা প্লাস হবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা প্লাস হবে। নাই কে, এখানে জে আছে, কে আছে, নাই হচ্ছে গিয়ে আই, তার মানে এটা উত্তর হবে প্লাস আই কে, বোঝা গেছে? আচ্ছা, ঠিক একইভাবে এর পরেরটা খেয়াল করো, এর পরেরটা কি দেওয়া আছে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, ঠিক আছে? এই যে কে, কে থেকে আইতে যাচ্ছে, ঠিক আছে? ঘড়ি কাটার দিকে যাচ্ছে, আবারও কি করতেছে, ঘড়ি কাটার দিকে যাচ্ছে, তার মানে প্লাস হবে। কে আছে, আই আছে, নাই কে, নাই হচ্ছে গিয়ে জে, তার মানে এটা হবে আমাদের জে, বোঝা গেছে আশা করি এতটুকু। আচ্ছা চলো আরেকটা জিনিস একটু দেখাই, এখান থেকে একটু কপি করে নিই। আচ্ছা, এবার খেয়াল করো, এবার যদি উল্টাটা হয়, এভাবে যদি থাকে, আই ক্যাপ ক্রস কে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ, আর এখান থেকে এসে গিয়ে জে ক্যাপ ক্রস আই ক্যাপ, এগুলা কি হবে বলতো? এবার খেয়াল করো একটু, কি হইতেছে, প্রথমে আই থেকে কেটে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো আই থেকে কেটে যাচ্ছে, ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, কিন্তু এটা কি করতেছে, উল্টা করতেছে, ঠিক আছে? ঘড়ির কাঁটা বিপরীত দিকে চলতেছে, তার মানে প্রথমে একটা মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? আই আছে, কে আছে, নাই কে, নাই হচ্ছে কি জে, তার মানে এটা মাইনাস জে কে হবে, বোঝা গেছে আশা করি। এরপরটাতে খেয়াল করো, কে থেকে যেতে যাচ্ছে, এই যে কে যাচ্ছে যেতে, ঠিক একইভাবে ঘড়ি কাঁটা বিপরীতে ঘুরতেছে, মাইনাস দিয়ে দিবা। কে আছে, জে আছে, নাই কে, আই, তার মানে এটার হবে মাইনাস আই কে, বোঝা গেছে? জে থেকে আইতে যাচ্ছে, এই যে দেখো জে থেকে আইতে ঘড়ির কাঁটার উল্টা দিক দিয়ে যাচ্ছে, তার মানে এখানে মাইনাস হবে। জে আছে, আই আছে, নাই হচ্ছে কি কে, কে দিয়ে দিবা কে কে, বোঝা গেছে আশা করি এতটুকু। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবা, প্রচুর এমসিকিউ হয় এখান থেকে। ওকে, আচ্ছা মুছে দিই আমরা এই জিনিসগুলো। ওকে, তাহলে এবার খেয়াল করো, আই জে কে যদি দিকে ঘুরে, আচ্ছা এটা আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে যে কি বলছে, এটা কোন দিক দিয়ে ঘুরতেছে দেখি। যে প্রথমে কি বলছে, আই ক্রস জে, ঠিক আছে? আই ক্রস জে, তার মানে কি আই থেকে জেতে যাচ্ছে, তার মানে কি হবে বলো তো, এটা প্লাস কে ক্যাপ হবে, ঠিক আছে? আই জে আছে, নাই কে ক্যাপ হবে, এটা বোঝা গেছে? আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে এই অংশটা খেয়াল করো, আই থেকে কেতে যাচ্ছে, কোথা থেকে কোথায়, আই থেকে কেতে যাচ্ছে, বলতো এটা ঘড়ি কাঁটার দিকে নাকি উল্টা? ঘড়ি কাঁটা তো এইভাবে ঘুরে, কিন্তু এটা ঘুরতেছে এইভাবে, তার মানে উল্টা দিক দিয়ে যাচ্ছে, এটা বুঝেই যাচ্ছে, তার মানে কি হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে? আই আছে, কে আছে, নাই কে জে, ঠিক আছে? তার মানে এটা হবে মাইনাস জে কে, বোঝা গেছে? ওকে, এবার খেয়াল করো, এই যে এখানে মাইনাসটাকে সামনে নিয়ে এলাম, এখানে কে ক্যাপ ক্রস কি আছে, এই যে মাঝখানে ক্রস চিহ্নটা আছে, কে ক্যাপ ক্রস হচ্ছে গিয়ে এখানে জে ক্যাপ আছে, বোঝা গেছে? এবার খেয়াল করো, কে থেকে জেতে যাচ্ছে, ঠিক আছে? কে থেকে জেতে, ঠিক একইভাবে আবারও ঘড়ির কাঁটা কি করছে, ঘড়ির কাঁটা উল্টো দিকে যাচ্ছে, সামনের মাইনাসটা রয়ে গেল, ভেতরে আবার একটা মাইনাস আসবে, কে আছে, জে আছে, নাই হচ্ছে গিয়ে আই, তার মানে আই আসবে, বোঝা গেছে? আই ক্যাপ আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা শুধুমাত্র আই ক্যাপ, এই যে শুধু আই ক্যাপ, বোঝা গেছে আশা করি। আচ্ছা, এই যে দেখো শুধু আই ক্যাপ এটার উত্তর। আচ্ছা, আশা করি এই জিনিসটা বোঝা গেছে তোমাদের। ওকে, এই জিনিসটা খেয়াল করো, এইটাও সেম একইভাবে, দেখো আই জে কে কোন দিক দিয়ে যাচ্ছে, জে থেকে কেতে যাচ্ছে, ঠিক আছে? খেয়াল করো, এই যে জে থেকে কেতে যাচ্ছে, ঘড়ি কাঁটার দিকেই যাচ্ছে, কোনো সমস্যা নাই, এটা প্লাস হবে, এবং কি হবে, এই যে আই ক্যাপ আর এই যে এখানে করলে কি হয়, এদের মাঝখানে ডট আছে, এবং এইটা করলে কি হয় বলতো, জে থেকে কেতে যাচ্ছে, তার মানে প্লাস হচ্ছে, এবং জে আছে, কে আছে, নাই কে, আই, তার মানে আই, ঠিক আছে? এবং আই আর আই এদের মাঝখানে কি আছে, ডট গুণফল আছে, ঠিক আছে? একই সমজাতীয় একক ভেক্টর যখন ডট গুণ হয় তখন এদের মান 1 হয়, বোঝা গেছে? তাহলে এটার মান হবে আমাদের 1, ঠিক আছে? খুবই সুন্দর এবং সহজ ছিল এটা। এই যে
আচ্ছা, এখানে -1টা দেওয়া, আসলে এটা উত্তরটা ভুল। আসলে উত্তরটা ভুল না, আসলে সমস্যা হয়েছে কি, আমি যে প্রশ্নটা তুলছি প্রশ্নটা আসলে ভুল তুলে ফেলছি। এখানে বইয়ে যে প্রশ্নটা ছিল মানে আই ক্যাপ ডট কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এইটা ছিল প্রশ্ন, ঠিক আছে। তো আমি এখানে ভুলে এটাকে জে ক্যাপ ক্রস কে ক্যাপ তুলে ফেলছি। তো আমি যে প্রশ্নটা তুলছি এইটার অনুসারে উত্তরটা 1ই হবে, বুঝা গেছে। কিন্তু এইটার অনুসারে এই যে মেইন প্রশ্ন যেটা ছিল এইটার অনুসারে -1 হবে। কিভাবে -1 হবে দেখো তো, এই যে আই জে কে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে কে ক্রস জে হচ্ছে, ঠিক আছে। মানে কে থেকে জের দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে, ঠিক আছে না। ঘড়ির কাঁটা এইভাবে চলে কিন্তু এটা যাচ্ছে এইভাবে, মানে বিপরীতে যাচ্ছে। তার মানে কি হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে। কে আছে, জে আছে, নাই হচ্ছে কি আই, তার মানে এটা হবে আই ক্যাপ, বুঝা গেছে। আর এই যে এখানে আই ক্যাপটা, এদের মধ্যে কি হবে, ডট গুণফল হবে। মাইনাসটা আমি যদি সামনে নিয়ে আসি তাহলে আই ক্যাপ আই ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ ডট গুণফল হলে কি হবে, এদের মান মাইনাসের সামনে এবং এই যে জাস্ট ভিতরের এই যে এই অংশটার মান কত হবে, 1 হবে, ঠিক আছে। তার মানে এই অনুসারে উত্তরটা হয় -1, ঠিক আছে। আমি জাস্ট এখানে মানে প্রশ্নটা ভুল তুলে ফেলছিলাম। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। খেয়াল করো এই প্রশ্নটাতে কি বলছে, যে এ একটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, বলছে যে এর উপর লম্ব কোণটি, মানে এই যে এই ভেক্টরটার উপর লম্ব কোণটা, খুবই সহজ একটা জিনিস, মানে জাস্ট এটা তুমি প্রশ্ন দেখবার উত্তর বলে দিবা, কিভাবে বলবা এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা জানি যে অক্ষ তিনটা আছে আমাদের, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং কি অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এই এক্স অক্ষের একক ভেক্টরটাকে আমরা বলি আই, আই ক্যাপ, ঠিক আছে। ওয়াই অক্ষেরটাকে আমরা কি বলি, জে ক্যাপ, এবং জেড অক্ষেরটাকে কি বলি আমরা, কে ক্যাপ, কি বলি, কে ক্যাপ। আচ্ছা, এবার মনে রাখবা প্রত্যেকটা অক্ষ, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এরা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, মানে কি লম্বভাবে থাকে, বোঝা গেছে। প্রত্যেকটা অক্ষ একটা আরেকটার সাথে লম্ব করে থাকে, মানে এই এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণে থাকে, এক্স অক্ষের সাথে জেড অক্ষ 90 কোণে থাকে, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ 90 ডিগ্রিতে থাকে, জেড অক্ষের সাথে মানে ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষ 90 ডিগ্রি কোণে থাকে, বোঝা গেছে। আচ্ছা, তো এখানে যে এক্স আর ওয়াই এর জিনিসটা তো বোঝা যায়, কিন্তু জেডটা বোঝা যায় না, কারণ কি বলতো, মানে চিত্রের মধ্যে বোঝা যায় না, কারণ কি, কারণ আমাদের বোর্ডটা হচ্ছে কি আমাদের কি, মানে দ্বিমাত্রিক, ঠিক আছে। কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে দেখানো সম্ভব হয় না, এই কারণে আমরা এটাকে এইভাবে নিচের দিকে আমরা বসাই, যার কারণে চিত্র দেখলে বোঝা যায় না যে এদের মাঝখানে এই যে এই দূরত্ব বা এই দূরত্বটা 90 হয়, 90 ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু বাস্তবিক অর্থে এরা 90 হয়, বোঝা গেছে। তার মানে এই জিনিসটা খেয়াল করো, তাহলে আই এর সাথে যে এইটাও 90 ডিগ্রিতে আছে, কে এর সাথে যে এইটাও 90 ডিগ্রি আছে, তার মানে এক কথায় আই জে কে এরাও কি আছে, এরাও পরস্পর 90 ডিগ্রিতেই আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার খেয়াল করো প্রশ্নটা, প্রশ্নটাতে এখানে যে ভেক্টরটা দেওয়া আছে, এখানে কি আছে, 3ik প্লাস 6jk, ঠিক আছে। এরা কি আছে, এরা আই মানে সরি, এখানে যে এরা আই এবং জে, মানে এক্স, আই হচ্ছে গিয়ে এক্স এবং ওয়াই, এরা এক্স ওয়াই অক্ষের মধ্যে বিদ্যমান আছে, ঠিক আছে। তাহলে বলতো এই যে এই ভেক্টরটা এক্স ওয়াই এ মানে এক্স ওয়াই অক্ষের মাঝখানে কোথাও একটা আছে, ঠিক আছে। কিন্তু এরা কার সাথে তাহলে লম্ব করবে, অবশ্যই তারা জেড এর সাথে লম্ব করবে, এক্স এর সাথে তার লম্ব করতে পারবে না। দেখো, এক্স এর সাথে এরা লম্ব করতে পারবে না, কারণ কি এরা অলরেডি এক্স এবং ওয়াই অক্ষের কোনো একটা জায়গার মধ্যে আছে, ঠিক আছে। ওয়াই অক্ষের সাথেও তারা লম্ব করতে পারবে না, কারণ কি তারা ওয়াই অক্ষের মাঝে অলরেডি আছে, নাই শুধু জেড এর মাঝে, ঠিক আছে। তার মানে এরা এক্স এবং ওয়াই এর মাঝে আছে। দেখো খেয়াল করো আবার, এই যে এটা কি 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ হচ্ছে গিয়ে এক্স এর একক ভেক্টর এক্স অক্ষের, এবং জে ক্যাপ হচ্ছে গিয়ে ওয়াই অক্ষের একক ভেক্টর, বুঝা গেছে। তার মানে এরা অলরেডি এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি মানে কোনো একটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে। তার মানে এই যে এক্স এবং ওয়াই অক্ষ কার সাথে লম্ব তৈরি করে, জেড অক্ষের সাথে লম্ব তৈরি করে অবশ্যই তারা, ঠিক আছে। তার মানে এরা কার সাথে লম্ব তৈরি করবে, জেড অক্ষের সাথে, এবং জেড অক্ষের একক ভেক্টরটা হচ্ছে কি কে ক্যাপ। তার মানে যেখানে শুধুমাত্র কে ক্যাপ আছে ওইটা হবে তোমার উত্তর, বুঝা গেছে। যেখানে শুধুমাত্র কে ক্যাপ আছে, প্লাস মাইনাস কোনো ব্যাপার না, ঠিক আছে। প্লাস কে ক্যাপও থাকতে পারে, মাইনাস কে ক্যাপও থাকতে পারে, ঠিক আছে। এর আশেপাশে সহগও থাকতে পারে, যেমন -5 কে ক্যাপ থাকতে পারে, 3 কে ক্যাপ থাকতে পারে, এটাও কোনো সমস্যা না, জাস্ট কে ক্যাপ থাকতে হবে, সিঙ্গুলার কে ক্যাপ থাকতে হবে, আই ক্যাপ এবং জে ক্যাপ সাথে থাকলে হবে না, বুঝা গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো কোথায় আছে এটা, এই যে শুধুমাত্র এই একটা অপশনই আছে, এইটা, এই যে এইটা, তাহলে এটাই হবে আমাদের উত্তর, বুঝা গেছে আশা করি। ওকে, আচ্ছা, তো এবার যদি প্রশ্নটা যদি অন্যভাবে করতো, মনে করো এইভাবে করলো যে -6i ক্যাপ
প্লাস 3 কে ক্যাপ, এইটা কার সাথে হবে? তখন কি করবা দেখো বলো তো এখানে কি কি আছে। এখানে এই যে আই আছে, কে আছে, মানে কি আছে, এক্স আছে এবং কি আছে, জেড আছে, ঠিক আছে। তার মানে এরা অবশ্যই এমন একটা সাথে লম্ব গঠন করবে যেখানে কি এক্স এবং জেড এরা কেউ নাই, ঠিক আছে, শুধুমাত্র কে আছে, ওয়াই আছে, মানে ওয়াই মানে যে যে একক ভেক্টর আছে তার সাথে লম্ব গঠন করবে, বুঝা গেছে। তার সাথে মানে সেটা এটা 5j এর সাথে 5j এর সাথে লম্ব গঠন করতে পারবে, -3j এর সাথে লম্ব গঠন করতে পারবে। এক কথায় যে আছে এমন একক ভেক্টরটাতেই সে লম্ব করতে পারবে। তার সাথে যদি আই বা যে আই বা কে থাকে তাহলে কিন্তু হবে না, বুঝা গেছে আশা করি এই প্রশ্নটা। ওকে, এই যে এখানে দেওয়া আছে এটার উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্নটা খেয়াল করো কি বলছে, জে এবং কে, জে এবং কে আয়ত একক ভেক্টর, যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর, মানে একক ভেক্টর হলো, লম্ব একক ভেক্টরটা কি এটা নির্ণয় করার জন্য বলছে, ঠিক আছে। তার মানে জে এবং কে, দেখো জে এবং কে আছে, তারা কার সাথে তৈরি করবে, জে এবং কে অলরেডি আছে, ঠিক আছে, তারা গঠন করবে হচ্ছে গিয়া আই এর সাথে, বুঝা গেছে। তার মানে এদের যার মান আই হবে তার সাথে কি গঠন করবে, এরা লম্ব গঠন করবে, বুঝা গেছে। তাহলে দেখি এখানে কার মানটা আই। আচ্ছা, ক্রস গুণফলের যে জিনিসটা আমরা জেনে আসছিলাম এইটা আমরা আবার ব্যবহার করব, ঠিক আছে। কে, আচ্ছা একটু সরাই আঁকি, আই জে কে। আচ্ছা, এখানে জে থেকে কে এর দিকে যাচ্ছে, এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার না, তবে তারপর আমি ভেঙে ভেঙে দেখাই। জে থেকে কে এর দিকে যাচ্ছে, আচ্ছা এই যে দেখুন জে থেকে কে এর দিকে যাচ্ছে, তার মানে পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে এটার মান কত হবে, পজিটিভ আই, ঠিক আছে। জে আছে, কে আছে, আই নেই, তার মানে পজিটিভ আই কে, বোঝা গেছে। তারপরটা হচ্ছে আই থেকে জেতে যাচ্ছে, এই যে দেখো আই থেকে জেতে, তার মানে এটাও পজিটিভ কারণ আমরা ঘড়ি কাটার দিকে যাচ্ছি। আচ্ছা, আই আছে, জে আছে, নাই কে, তার মানে এটা হবে পজিটিভ কে কে। এটা কে থেকে আই এর দিকে যাচ্ছে, কে থেকে আই এর দিকে, ঠিক একইভাবে এটাও পজিটিভ হবে ঘড়ি কাটার দিকে, এটা হবে গিয়ে জে কে, বোঝা গেছে। আচ্ছা, এরপরটা খেয়াল করো লাস্টেরটা, আই থেকে জেতে যাচ্ছে, এই যে দেখো আই থেকে জেতে, আই থেকে জে দুইবার লিখে ফেলছি সম্ভবত। আচ্ছা যাই হোক, এটা অপশনটা কি ছিল, আচ্ছা যাই হোক, এখানে কিছু একটা হয়তো হবে, ঠিক আছে, কারণ এখানে আই আই জে একই রকম দুইটা হয়ে গেছে অপশন। আচ্ছা, তারপরে সমস্যা নাই, এদের মধ্যে কোনোটাই উত্তর হবে না, উত্তরটা আমরা পেয়ে গেছি, কিন্তু উত্তরটা কোনটা হবে বলো তো, উত্তরটা হবে আমাদের এই যে এ নম্বরটা। কেন এ নম্বরটা হবে, এ নম্বরটা হচ্ছে কি আমাদের প্লাস আই ক্যাপ, এবং আমি বলছি এখানে জে ক্যাপ এবং কে ক্যাপ আছে, তাহলে তারা অবশ্যই জে এবং কে ছাড়া যেটা মানে আই এর সাথে অবশ্যই করবে, ঠিক আছে। সে আইটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কোনো সমস্যা নেই, এখানে পজিটিভ আই পাইছে, তার মানে আমাদের এখানে পজিটিভটার সাথেই তৈরি করবে, ঠিক আছে। ঠিক আগের কনসেপ্টটা, আগের মেথে যে কনসেপ্টটা ছিল একই কনসেপ্ট এখানে। আচ্ছা, আর একটু বোঝাই এই জিনিসটা আবার, খেয়াল করো এখানে কি আছে, জে ক্যাপ এবং কে ক্যাপ আছে, বোঝা গেছে। এবার বলছে যে এরা কার সাথে লম্ব তৈরি করবে, আগের দেখে আসছিলাম না যে জে আছে, কে আছে, তার মানে তারা জে এবং কে এর সাথে লম্ব করবে না, করবে হচ্ছে গিয়ে কি আই এর সাথে, শুধুমাত্র আই এর সাথে লম্ব গঠন করবে, বোঝা গেছে। তার মানে এখান থেকে আমরা ক্রস গুণফল করে দেখছি কি একমাত্র এইটাই হয় আমার আই, বাকি কোনোটা আই কিন্তু হয় নাই আমাদের, বোঝা গেছে। তার মানে এইটি হবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেছে। প্লাস বা মাইনাস, এখানে প্লাস আই ক্যাপ আসছে, যদি মাইনাস আই ক্যাপ আসতো তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, তারপর লম্ব গঠন করতো। আচ্ছা, আচ্ছা খেয়াল করে একই জিনিস এখানে সেম প্রশ্নই, আই এবং যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এখানে কি আছে, আই আছে আর জে আছে, তার মানে এরা কার সাথে লম্ব গঠন করবে, অবশ্যই কে এর সাথে। সেই কে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কোনো সমস্যা নেই, বুঝা গেছে। তাহলে আমরা দেখি যে কার মানটা কে কে হয় এখানে। আচ্ছা, ঠিক একইভাবে আই জে কে, ঠিক একইভাবে আগেরটার মতোই আমরা করবো এই জিনিসটা। খেয়াল করো এখানে জে ক্রস কে আছে, ঠিক আছে, তাহলে জে থেকে কে এর দিকে যাচ্ছে, তাহলে কি হবে, এটা পজিটিভ হবে অবশ্যই, এবং তাহলে কি হবে, এটা আই ক্যাপ হবে, জে আছে, কে আছে, আই নেই, আই ক্যাপ হবে, ঠিক আছে। পরেরটা খেয়াল করি, যে কে থেকে যেতে যাচ্ছে, এই যে কে থেকে যেতে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ হবে, কে আছে, যে আছে, মানে এটা নেগেটিভ আই হবে, বোঝা গেছে। সামনে প্লাস মাইনাস আছে, এই যে দেখো সামনে প্লাস মাইনাস আছে, নেগেটিভ পজিটিভ এখানে এমনিতেও বিষয় না। আচ্ছা, তারপর এটা কে থেকে আই এর দিকে যাচ্ছে, এই যে কে থেকে আই এর দিকে যাচ্ছে, ঘড়ি কাটার দিকেই ঘুরতেছে, তার মানে এটা প্লাস হবে, এবং কি হবে বলতো, জে ক্যাপ হবে, বোঝা গেছে। আচ্ছা, এবং ফাইনালটা খেয়াল করো, এই যে ফাইনালটা কি আছে, আই থেকে জে এর দিকে যাচ্ছে, এই যে আই থেকে জে এর দিকে যাচ্ছে, তার মানে এটা কি হবে, পজিটিভ হবে, কোনো সমস্যা নাই, এবং সাথে কি হবে, কে ক্যাপ হবে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ তো এখানে ম্যাটার না, এটা আগেই বলছি, কে ক্যাপ হবে, এখানে কে ক্যাপ যে হবে এইটি আমাদের ম্যাটার, বুঝা গেছে, এইটি আমাদের বিষয়।
আই আছে জে আছে, আই আছে জে আছে, এরা কার সাথে লম্ব তৈরি করবে? কে এর সাথে, যেটা নাই তার সাথে লম্বকরণ করবে, এবং এখানে একটাই আছে যেটার মান কে হয়েছে আমাদের, বুঝা গেছে? তার মানে এটা উত্তর হবে আমাদের ডি। আচ্ছা আচ্ছা, তারপর বলছে যে এই যে এইটার মানটা নির্ণয় করো, খুবই ইজি। এটা কি হবে? এই যে আই জে কে, ঠিক আছে? প্রথমটা এই যে এই অংশটা খেয়াল করো, জে থেকে কেতে যাচ্ছে, জে থেকে কেতে যাচ্ছে, পজিটিভ, ঠিক আছে? তার মানে এখানে কি আছে? আই আছে, তাহলে এটা কি হবে? আই ক্যাপ হবে, বুঝা গেছে? আর এটা সামনে কি আছে? জে ক্যাপ, ঠিক আছে? এই দুইটা এবার আমরা কি করব? ক্রস করব। যে সামনে জে ক্যাপটা এখানে আসলো এবং এই দুইটা করে আমাদের কি আসলো? আই ক্যাপ আসলো, ঠিক আছে? আচ্ছা, এদের যদি আমাদের আবার যদি আমরা ক্রস করি, তাহলে জে থেকে আই এর দিকে যাচ্ছে, এই যে দেখো জে থেকে আই এর দিকে যাচ্ছে, এখন কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে? বুঝা গেছে? নেগেটিভ হবে, কারণ ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাচ্ছে। জে আছে, আই আছে, নাই হতে গিয়ে কে, তার মানে মাইনাস কে ক্যাপ হবে। কি হবে আমাদের? মাইনাস কে ক্যাপ। আচ্ছা, এই যে দেখো এটা উত্তর মাইনাস কে ক্যাপ। এই যে সরি, এখানে মাইনাস কে ক্যাপ, তো এইটা প্লাস কে ক্যাপ ভুলে ভুলে দাগাই ফেলছি। তো এটা পরীক্ষার সময় অবশ্যই খেয়াল করবা। দেখো এই যে এখানে দুইটা কে ক্যাপ আছে, কোনটা প্লাস কোনটা মাইনাস এটা খেয়াল করবা। আমি বলছি মাইনাস কে ক্যাপ, কিন্তু দাগাই ফেলছিলাম প্লাস। আচ্ছা, এটা খেয়াল করবা একটু পরীক্ষার সময়। আচ্ছা, এটা খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক জায়গায় তোমরা পাবা এটা। কি বলছে যে এখানে ও এবং জেড বলের ও জেড বরাবর বলের উপাংশ কত, ঠিক আছে? ও জেড বরাবর বলের উপাংশটা কত, এটা নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, মনে রাখবা এখানে চিত্রটা প্রথমে খেয়াল করো। এই যে এই দিকে বরাবর আছে ও জেড, ঠিক আছে? এই দিক বরাবর আছে ও ওয়াই, ঠিক আছে? এখানে 20 নিউটন দেওয়া আছে, বলছে যে এই 20 নিউটন বলের যে ও জেড মানে এই অক্ষ বরাবর উপাংশটা নির্ণয় করার জন্য, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো কিভাবে আমরা নির্ণয় করব। এখানে উপাংশ আছে আমাদের দুইটা, একটা হচ্ছে গিয়ে ও জেড এবং আরেকটা আছে ও ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে কোণ দেওয়া আছে, দেখো ও ওয়াই এর সাথে এই যে বলটার কোণ দেওয়া আছে, কত দেওয়া আছে কোণ? এখানে 31 ডিগ্রি দেওয়া আছে, বুঝা আছে? এই কোণটা আমাদের 31 ডিগ্রি দেওয়া। আচ্ছা, সবসময় মনে রাখবা যার সাথে কোণ তার সাথে কস হয়, ঠিক আছে? যার সাথে কোণ তার সাথে কি হয়? কস থেটা হয়। এবং যার সাথে কোণ থাকে না তার সাথে কি হয়? সাইন থেটা হয়। তার সাথে কি হয়? সাইন থেটা হয়, বুঝা গেছে? আচ্ছা, এবং এই সাইন থিটার সাথে কি করবা? এই যে 20 নিউটনটা আছে না, 20 নিউটন গুণ করে দিবা, এই যে 20 ইন্টু 20, ঠিক আছে? তা আমাদের ওজেড এর মানটা নির্ণয় করার জন্য বলছে, তার মানে আমরা এইটা নির্ণয় করবো, এই যে এইটা, বুঝা গেছে? তার মানে 20 সাইন কত হবে? সাইন এই যে আমাদের 31 ডিগ্রি, সাইন 31 ডিগ্রি, ঠিক আছে? এটা ক্যালকুলেটর দিয়ে করে এখান থেকে উত্তর তোমরা বসে নিবা। আচ্ছা, দেখি এটার উত্তর কত, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। আচ্ছা, এটার উত্তর হচ্ছে কি প্রথমটা 10 দশমিক, যে এটা উত্তরটা কত হবে? এই যে 10.30 নিউটন, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা উত্তরটা হবে কি এইটা। ও জেড বরাবর বলছে, এই কারণে আমরা এটা ব্যবহার করছি সবসময়। আবার আবার খেয়াল করো, এই জিনিসটা আবার একটু বুঝাই আমি। এখানে 20 নিউটনের একটা বল আছে, ঠিক আছে? দুইটা অক্ষ আছে বা উপাংশ আছে, একটা হচ্ছে গিয়ে ও জেড উপাংশ, আর একটা হচ্ছে গিয়ে ও ওয়াই উপাংশ, বুঝা গেছে? তাহলে বলছে যে এই যে 20 নিউটনের এই বলটা ও জেড মানে এই যে ও জেড উপাংশের এই এই বলের মানটা কত হবে, ঠিক আছে? 20 নিউটনের যে বলটা ক্রিয়া করতেছে এটার ও জেড বরাবর কতটুকু ক্রিয়া করবে এটা আমাদের বের করার জন্য বলছে। আচ্ছা, এখানে দেখো থিটাটা আছে, এখানে একটা কোণ দেওয়া আছে। সবসময় এই কোণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবা যার সাথে কোণ আছে বা যার সাথে তুমি কোণ ধরে নিছো তার সাথে কি করবা? তার সাথে দিবা কস, ঠিক আছে? এবং যার সাথে তুমি ধরো নাই বা যার সাথে কোণ দেয়া নাই তার সাথে দিবা সাইন, বুঝা গেছে? আচ্ছা, তারপর থিটাটা বসাইবা এখানে 31 ডিগ্রি, এখানেও কি আছে 31 ডিগ্রি বসাইবা। তারপর কোণের মান সরি বলের মান যেটা দেওয়া আছে 20 নিউটন, ঠিক আছে? এটা কি করবা তুমি? 20 বসাইবা, এখানেও কি করবা? 20 বসাইবা, ঠিক আছে? যে তোমার এইটা বের করার জন্য বলছে, তার মানে এই যে এখানে 20 sin 31, এটা এটা কি করবো? আমি সরাসরি ক্যালকুলেটরে তুলে দেবো, ইকুয়াল চাপ দেবো, আমার উত্তর 10.30 নিউটন চলে আসবে, বুঝা গেছে? আচ্ছা, আর তুমি এখান থেকে যদি বলতো ও ওয়াই উপাংশের কত হবে, তাহলে তুমি এই অংশটা বসাই দাও ক্যালকুলেটরে এবং এখান থেকে তোমার একটা মান চলে আসতো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আবার তুমি এইভাবেও করতে পারো, যে অনেকে এইভাবে করে যে এখান থেকে কি আছে, এটা সমকোণ যেহেতু, তাহলে 90 ডিগ্রি হবে, এখান থেকে 90 থেকে 31 বাদ দিয়ে দেয়, দিয়ে এই কোণের মান বের করে এখানে যত মান বের হয়, তার মানে 90 থেকে 31 বাদ দিলে কত থাকে বলতো? 60 মানে 59 ডিগ্রি থাকে, ঠিক আছে? 59 ডিগ্রি, 60 27, ঠিক আছে? তার মানে এখন দেখো এই যে এখানে কি করবা, তখন তুমি এই যে এখানে কোণটা নিয়ে আসছো, তার মানে এখানের সাথে তুমি এখন cos দিতে পারবা, cos দিবা, তবে কোণের মান কিন্তু যেটা তুমি বের করছো এইটা হবে, ঠিক আছে? কত হবে? 59 ডিগ্রি, বুঝা গেছে? এবং এখানে 20 দিবা, ক্যালকুলেশন করে দেখবা সেম উত্তরে আসবে,
10.30 নিউটন। বোঝা গেছে? আচ্ছা, তো আমার মতে এখানে অযথা এই কোণটা বের করা চাইতে আগেরটাই সোজা। ঠিক আছে, যার সাথে থিটা আছে তার সাথে হচ্ছে গিয়ে কস, আর যার সাথে নাই তার সাথে সাইন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এইটা খেয়াল করো কি বলছে, এ একটা ভেক্টর দেয়া আছে এবং বি আরেকটা ভেক্টর দেয়া আছে। ঠিক আছে, বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আচ্ছা, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার একটা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে এদের ডট গুণফলের মান 0 হবে। খেয়াল করো, ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত, লম্ব হবার শর্ত, শর্তটা কি? শর্তটা হচ্ছে এদের এদের ডট গুণফলের মান শূন্য হবে, শূন্য হবে। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা খেয়াল রাখবা। ঠিক আছে, যেহেতু বসে পরস্পর লম্ব হবে তাদের, তাহলে কি হবে, এদের ডট গুণফলের মানটা শূন্য হবে। ঠিক আছে, প্রচুর এমসিকিউ পাবে এখান থেকে, এই জিনিসটা তাই মনে রাখবা। এবার চলো এটা আমরা করে ফেলি ঝটপট। আচ্ছা, তাহলে কি আছে, এদের ডট গুণফল এ এবং বি এর ডট গুণফল করে ফেলি আমরা। এই যে এ এবং বি, ঠিক আছে, এদের ডট গুণফলের মানটা কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে করি আমরা। এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে এসে গিয়ে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, এবং বি দেওয়া আছে এসে গিয়ে mi ক্যাপ মাইনাস 2j ক্যাপ। ঠিক আছে, এটা কিন্তু কি হবে, আমাদের 0 হবে। আচ্ছা, এই যে আই ক্যাপের সাথে আমরা আই ক্যাপ করবো। ঠিক আছে, তাহলে কি হবে এখানে 2m। ঠিক আছে, এই যে দেখো 2i ক্যাপ ডট এম আই ক্যাপ। ঠিক আছে, এম এবং 2 এ গুণ করলে 2m হয়ে যাবে, এবং আই আর আই এ গুণ করলে কি হয়, দুইটা একই রকমের একক ভেক্টর যদি আমরা ডট গুণফল করি তাহলে এটার মান আমাদের 1 হয়। ঠিক আছে, তার মানে 2m ইন্টু 1, তাহলে এটার মান হবে আমাদের 2m। বোঝা গেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা 2m বসাই দিলাম। এবার আমরা কি করব, j এর সাথে j করব। ঠিক আছে, তাহলে কি হবে বলতো, এখানে এই যে 3j ক্যাপ, ঠিক আছে, আবার এখানে মাইনাস 2j ক্যাপ আছে। বোঝা গেছে? তাহলে আমরা যদি গুণ করি, এখানে মাইনাস আছে সামনে, এবং এখানে কি হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে। j ক্যাপ এবং j ক্যাপ গুণ করলে 1 হয়ে যাবে। তার মানে এটা বুঝতেই পারছি আমাদের এখানে এটা উত্তরটা কত হবে, -6। ওকে, -6 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা m এর মানটা বের করে ফেলতে পারবো। 2m ইকুয়াল টু 6, অতএব m ইজ ইকুয়াল টু কি হবে, m ইজ ইকুয়াল টু 3 হবে। বোঝা গেছে? পজিটিভ 3 হবে, নেগেটিভ 3 হবে না। ওকে, এই যে পজিটিভ 3। আচ্ছা, এবার খেয়াল করো এটা কি বলছে, যে 3 নিউটন এবং 4 নিউটন মানের দুটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করতেছে। কিভাবে? লম্বভাবে ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের মান কত হবে? আচ্ছা, ভেক্টর গুণফলের মান কত হবে? ভেক্টর গুণফল মানে কি, এই যে ক্রস গুণফল যেটাকে বলে, সেটাকে কি আমরা কি বলতে পারি, ক্রস গুণফলকে কিন্তু ভেক্টর গুণফল বলা হয়। আচ্ছা, ক্রস গুণফলের সূত্র কি ছিল, এই যে যেমন একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর যদি বি হয়, তাহলে এদের ক্রস গুণফল কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, এ বি সাইন থিটা। কি হবে, এ বি সাইন থিটা। বোঝা গেছে? আচ্ছা, এখানে থিটার মান কত দেওয়া আছে বলতো, থিটার মান দেওয়া আছে, যেহেতু লম্বভাবে ক্রিয়া করে বলছে, তার মানে কি থিটা হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম কত, এটা ধরে নিলাম 3 নিউটন, আর বিটাকে আমরা ধরে নিলাম কি নিউটন, যে 4 নিউটন, মানে যে দুইটা বলটা আমাদের দেওয়া আছে এই দুইটা। ঠিক আছে, তাহলে এ বি এই যে ক্রস গুণফল করে এখানে মানটা বসাই দিই, এ এর মানটা হবে আমাদের 3, বি এর মানটা হবে আমাদের 4, আর সাইন কত হবে, সাইন 90, সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তার মানে 3 আর 4 গুণ করলে কত হবে, 3 4 12। বোঝা গেছে? তার মানে ভেক্টর গুণফল কত হবে, 12 নিউটন। আচ্ছা, খুবই ইজি ছিল এটা, এই যে 12 নিউটন। আচ্ছা, এরপরে এটাতে আসো, কি বলছে, বলছে যে এ এবং বি ভেক্টর দ্বয়ে দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করো। ওকে, খুবই সুন্দর একটা জিনিস। সামান্তরিক তো আমরা সবাই চিনি, এই যে সামান্তরিকটা কিভাবে থাকে। আচ্ছা, এই যে এভাবে থাকে না একটা সামান্তরিক, আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক। বোঝা গেছে? এবার কি বলছে এখানে, খেয়াল করো প্রশ্নটাতে বলছে যে এ এবং বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে। তার মানে এই যে সামান্তরিকের যে দুটো কর্ণ হবে, এই যে খেয়াল করো, সামান্তরিকের
এই যে আমাদের একটা কর্ণ, ঠিক আছে, এবং এই আর একটা কর্ণ, ঠিক আছে। তাহলে এই যে সামান্তরিকের যদি কর্ণ হয়, এই যে এবং একটা কর্ণ যদি আমাদের এ ভেক্টর হয় এবং আরেকটা কর্ণ যদি আমাদের বি ভেক্টর হয়, তাহলে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। যদি কর্ণ নির্দেশ করে তাহলে মনে রাখবা এর ক্ষেত্রফল হবে কি 1/2 এদের গুণফল, ঠিক আছে, যে দুইটা দেওয়া আছে ভেক্টর এদের গুণফল হবে 1/2, সরি গুণফল না, এদের কি হবে, ভেক্টর গুণফল হবে, কি হবে, ভেক্টর গুণফল। এইটা হবে আমাদের যদি সামান্তরিকের কর্ণ বলে দেওয়া থাকে, বোঝা গেছে। আচ্ছা, এবার যদি বলতো যে এ এবং বি, এইটা সামান্তরিক, মানে এখান থেকে উত্তরটা আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে উত্তরটা আগে বলে দিই যে এ এবং বি এর মান হবে, তাহলে কি হবে বলতো, এই যে প্রথমটা, সরি দ্বিতীয়টা উত্তর হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এখানে ডট আছে, ঠিক আছে, ডট না, এদের ক্রস গুণফল হবে, বোঝা গেছে। আচ্ছা, এবং সামনে অবশ্যই 1/2 প্রয়োজন, কারণ কি 1/2 যদি সামান্তরিকের যে কর্ণ যেহেতু বলে দিয়েছে তার মানে 1/2 হবে। এবার যদি কর্ণ বলে না দিয়ে যদি বলতো যে সামান্তরিকের বাহু নির্দেশ করে, তখন কি হতো খেয়াল করো, তাহলে যেটা হতো এই যে, এবার যদি বলে যে এ এবং বি দ্বারা সামান্তরিকের বাহু নির্দেশ করে, তাহলে কি হতো, এই যে এই বাহুটাকে আমরা এ ধরতাম, ঠিক আছে, এবং এই বাহুটাকে আমরা কি ধরতাম, বি ভেক্টর ধরতাম, বোঝা গেছে। তাহলে কি হবে, এটার ক্ষেত্রফল তখন কি হতো, তখন জাস্ট এ ক্রস বি, মানে কি এ এবং বি এর ক্রস গুণফল হতো, সামনে কিন্তু এই যে হাফটা কিন্তু আসতো না, ঠিক আছে, যদি সামান্তরিকের কর্ণদ্বয় বলে না দিয়ে যদি বাহুদ্বয় বলে দিত, ঠিক আছে, যদি বাহুদ্বয়, প্রশ্ন যদি এরকম হতো এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের বাহুদ্বয় নির্দিষ্ট হলে সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি, তাহলে হতো কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে, যেহেতু কর্ণ বলছে তাহলে হবে হাফ, জাস্ট সামনে একটা হাফ যুক্ত হবে কর্ণ থাকে, বোঝা গেছে। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, যদি এখানে ত্রিভুজ বলতো যে এ এবং বি দিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা হয়, তাহলে কি হবে, এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করার কথা বলা হয়, তাহলে কি হবে, তাহলে জাস্ট যে কর্ণ দিয়ে যেটা ত্রিভুজ দিয়েও সেম এটাই হবে, বোঝা গেছে, যে এ ক্রস বি ভেক্টরের মান এবং সামনে একটা হাফ, এটা যদি ত্রিভুজ বলে তাহলে সেম হবে, ঠিক আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে যদি একটা ত্রিভুজ তৈরি করার কথা বলে, তাহলে এটা সেম এইটার মতোই হবে। আচ্ছা, তাহলে এটা উত্তর পেয়ে গেলাম আমরা বি। ওকে, এই যে এটা বি দেয়া আছে। আচ্ছা, খেয়াল করো, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এই ভেক্টরটা একটা কি, মানে কি ভেক্টর, নাল ভেক্টর। নাল ভেক্টর বলতে আমরা কি বুঝি, নাল ভেক্টরের আরেকটা নাম হচ্ছে গিয়ে শূন্য ভেক্টর, ঠিক আছে, তার মানে যে ভেক্টরটার মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলি, বোঝা গেছে। আচ্ছা, তার মানে বুঝেই যাচ্ছে যে দেখো এই ভেক্টরটার মানটা কিন্তু আমাদের শূন্য হবে না, ঠিক আছে, এই ভেক্টরটার মান আমাদের শূন্য হবে না। ভেক্টরটার মান যদি আমরা নির্ণয় করি, তাহলে এই যে প্রথমটা কি হবে, এখানে মান যদি নির্ণয় করি 1² প্লাস 1² প্লাস 1², ঠিক আছে, নিচে আছে √3, তার মানে এখানে আসবে আমাদের √3/√3 = 1, তার মানে এটার মান হবে আমাদের 1, ঠিক আছে, তার মানে শূন্য ভেক্টর তো অবশ্যই হচ্ছে না। সমরেখ ভেক্টর, সমরেখ মানে যে ভেক্টরগুলো একই সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক আছে, সমরেখ একই সরলরেখা বরাবর ক্রিয়া করে তাকে সমরেখ ভেক্টর বলে। এটা হবারও চান্স নাই, কারণ এটা সমরেখ না, সমতলীয়। সমতলীয় কি, সমতলীয় হচ্ছে একই সমতলে, মানে একটা নির্দিষ্ট তলে অবস্থিত, ঠিক আছে, যদি এক্স অক্ষে হয় এক্স অক্ষে, ওয়াই অক্ষে হলে ওয়াই অক্ষে, জেড অক্ষে হলে জেড অক্ষে, কিন্তু এটা কি, দেখো আই জে কে আছে, মানে তিন অক্ষের মাঝে এটা একটা নির্দিষ্ট অবস্থানে সেটা বিদ্যমান, তার মানে ওটা অবশ্যই সমতলীয় হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর আর লাস্টেরটা আছে একক ভেক্টর। দেখো এই ভেক্টরটার মান আমাদের 1 বার হইছে, ঠিক আছে, আমরা জানি যে যে ভেক্টরটার মান আমাদের 1 হয় তাকে আমরা একক ভেক্টর বলি, ঠিক আছে, তার মানে এই ভেক্টরটার মান কিন্তু আমাদের অলরেডি আমরা বের করতে আগে 1 বের হইছে, তার মানে এটা উত্তর হবে আমাদের একক ভেক্টর। ওকে, আচ্ছা, এবার এই প্রশ্নটা খেয়াল করো যে 16 নম্বরে কি দেওয়া আছে প্রশ্নটাতে। আচ্ছা, এখানে আর ভেক্টর, এখানে আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং এদের সমান হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, মানে আর ভেক্টরটা হচ্ছে গিয়ে এ এবং বি ভেক্টরের মানের যোগফল, এবং এদের মানের যোগফলটা কত হয়েছে, 0 হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করো যে ভেক্টর দ্বয়ের মানের যোগফল কখন 0 হবে, ঠিক আছে, কখন 0 হবে খেয়াল করো, একটা ভেক্টর মনে করো এই দিক দিয়ে ক্রিয়া করতেছে, ঠিক সমমানে একটা ভেক্টর যখন তার বিপরীত দিক দিয়ে কাজ করবে, তখন কি এদের মানের যোগফলটা কি হবে বলতো, 0 হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল করো, আবার খেয়াল করো, মনে করো এটা হচ্ছে গিয়ে 5 নিউটন, ঠিক আছে, একটা বল, এবং ঠিক একইভাবে এর বিপরীত দিক দিয়ে একটা 5 নিউটনের বল কাজ করতেছে, তাহলে কি হবে বলতো,
এটা কি হবে, নিউট্রাল হয়ে যাবে, মানে এদের মানটা 0 হয়ে যাবে। বা আবার এইভাবে খেয়াল করো যে তুমি একটা বস্তুকে এই দিক দিয়ে 5 নিউটন বলে টানতেছো, তোমার বন্ধু একই বলে, মানে এই 5 নিউটন বল দিয়ে তোমার বিপরীত দিক দিয়ে টানতেছে, তাহলে এই বস্তুটা কি তোমার এই দিক দিয়ে সামনে বা এই দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে সামনে যাবে, আগাবে? অবশ্যই না। কারণ কি, তোমরা সমান বলে দুইজন বিপরীত দিক দিয়ে টানতেছো, তার মানে বুঝেই যাচ্ছে যে দুইটা ভেক্টরের মান কখন 0 হবে। দুইটা ভেক্টরের মান তখনই 0 হবে যখন কি তোমরা সমান বল প্রয়োগ করবা এবং সেটা বিপরীত দিক দিয়ে প্রয়োগ করবা, মানে দুইটা ভেক্টর সমমানের ভেক্টর যখন বিপরীত দিক দিয়ে ক্রিয়া করবে তখন এদের মানে এদের যোগফলটা কি হবে, 0 হবে। বুঝা গেছে? তার মানে মান সমান হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে। তাহলে দেখো এই যে এটা মূল ভেক্টর দুটি কি হবে, হবে সমান হবে এবং বিপরীতমুখী হবে, এটি হবে আমাদের উত্তর। ওকে, তাহলে দেখো এই যে এখানে উত্তরটা দেয়া আছে। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা পড়ো কি বলছে, যে চিত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে ও পি কিউ সেই তলের উপর লম্ব। ঠিক আছে, ও পি, এই যে ও পি কিউ সেই তলের উপর কি বলছে, লম্ব বলছে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিকটা কোন দিকে হবে? আচ্ছা, তো এইটা আসলে ডান হাতি স্ক্রু নিয়মে হয়, যে কি ডান হাতি স্ক্রু নিয়মে এটা আমরা খুব ইজিলি করে নিতে পারি। তো এটা সামনাসামনি হলে বোঝানো যেত, আসলে এখানে বোঝানো যাচ্ছে না, বা যদি ক্যামেরার সামনে ভিডিও করতাম তাহলে বোঝানো যেত। আচ্ছা খেয়াল করো, ডান হাতি স্ক্রু নিয়মটা হচ্ছে গিয়ে, মানে এই যে স্ক্রু, মানে যখন তুমি ঘুরাবা এ থেকে বির দিকে যাবা, এই যে এ থেকে বির দিকে ঘুরাচ্ছ তখন তোমার হাতটা যদি নিচের দিকে থাকে, তাহলে খেয়াল করো মানে হাতটা কিভাবে, তোমার হাতটা মনে করো এইরকম আছে, এই যে এবং এইরকম, বুঝা গেছে? এই যে এটা তোমার কি, যে তোমার বৃদ্ধাঙ্গুলিটা, বুঝা গেছে? এই যে তোমার হাতটা, ঠিক আছে? যখন তুমি ঘুরাবা এই যে এ থেকে যখন বির দিকে যাবা তখন কি তোমার হাতের এই যে বুড়ো আঙুলটা আছে বা বৃদ্ধাঙ্গুলি যেটা আছে ওইটা দেখো নিচের দিকে থাকতেছে। খেয়াল করো, তোমরা একটু ঘুরিয়ে দেখো, এই যে এই দিক বরাবর তোমরা হাতটাকে ঘুরাও, ঠিক আছে? তোমাদের হাতটা এইভাবে আসে না, তাহলে কি করবা, এই দিক বরাবর যখন ঘুরাবা তখন দেখবা যে তোমাদের এই যে বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? তার মানে এ থেকে যখন বি এর দিকে যাবা তখন সেটা নিচের দিকে কাজ করতেছে, মানে কি এই যে ও কিউ আমাদের নিচের দিকে আসে না, তার মানে ও কিউ বরাবর এটা কাজ করবে, এই যে ও কিউ এর দিকে হবে। বুঝা গেছে? আশা করি মানে হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এটা সামনাসামনি যদি দেখানো যেত বা যদি লাইভ মানে সামনাসামনি ভিডিওতে দেখানো যেত তাহলে ওটা বুঝাইতে পারতাম আমি। আচ্ছা, যদি এটা উল্টা দিতে যদি বলতো যদি বি ক্রস এ, তাহলে কি হতো খেয়াল করো, তখন কি হতো, তোমাদের হাতটা তোমরা যখন হাতটা ঘুরাবা এই যে বি থেকে এর দিকে যখন নিবা এইভাবে করে, তখন দেখবা তোমাদের হাতটা এইভাবে করতেছে, এই যে তখন তোমাদের বৃদ্ধাঙ্গুলিটা দেখবা এইভাবে উপরের দিকে আছে। যখন এটা এইভাবে ঘুরাবা হাতটা, তোমরা হাতটা ঘুরিয়ে দেখতে পারো, যখন এটা হাতটা ঘুরাবা তখন দেখবা এই তোমাদের এই বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে আছে। তখন কি হতো, এটা তখন হতো এটা ওপি, ওপি বরাবর হতো, ঠিক আছে? ওপি এর দিকে হতো, বুঝা গেছে? যদি এখানে আমাদের বি থেকে এ এর দিকে বলতো। আচ্ছা, আশা করি কিছুটা বোঝা গেছে। তোমরা হাতটা ঘুরাই দেখো এখান থেকে, তাহলে একটা ক্লিয়ার ধারণা পাবা। ওকে, এই যে এটার উত্তরটা দেয়া। আচ্ছা এবার কি বলছে বলো তো? আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, এখানে স্কোয়ার গুলা দেই নাই। স্কোয়ার স্কোয়ার, আচ্ছা এবার খেয়াল করো এখানে প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলছে যে পি এবং কিউ দুইটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত হবে? লব্ধির সূত্র আমরা জানি, আর ইজ ইকুয়াল টু কি, রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, ঠিক আছে? এখানে আলফার মান বলে দিচ্ছে কত, 120 ডিগ্রি, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 120, ঠিক আছে? এবং কস 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ, ঠিক আছে? কস 120 ডিগ্রির মান তোমরা ক্যালকুলেটর থেকে দেখে নিতে পারো, মাইনাস হাফ বের হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে যদি আমরা এটা বসাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ এবং কস 120 ডিগ্রির মান কত বসাবো আমরা, মাইনাস হাফ বসাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে খেয়াল করো এই যে 2 এবং 2 কাটাকাটি চলে যাবে, এবং যদি এটাকে আমরা উপরে লিখি তাহলে দেখো কি হয়, এই যে এখান থেকে রুট থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং এই যে মাইনাসটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস পি কিউ, ঠিক আছে? এটা থেকে যাবে, বুঝা গেছে? তারপর এটাকে যদি আমরা সাজাইয়া লিখি
তাহলে কি পাবো এখান থেকে বলো তো? রোড, সরি না, উত্তর তো এইভাবেই দেওয়া আছে, আর সাজানোর প্রয়োজন নেই। তাহলে বলতো কোনটা উত্তর হবে? এই যে মাইনাস যুক্তটা উত্তর হবে, মানে আমাদের ডি নম্বরটা উত্তর হবে। খুবই ইজি একটা জিনিস, এটা আমরা সবাই আশা করি পারবো। এই যে ডি নম্বরটা, এটা আমাদের উত্তর। ঠিক আছে, অপশনে একটু ভুল ছিল, এই যে এখানে স্কোয়ারগুলো মিসিং ছিল, এই যে এখানে স্কোয়ার হবে। আচ্ছা, নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায়? আচ্ছা, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করার একমাত্র মাধ্যম হচ্ছে কি গ্রেডিয়েন্ট। বোঝা গেছে? স্কেলারকে ভেক্টরে রূপান্তর করার একমাত্র মাধ্যম হচ্ছে কি গ্রেডিয়েন্ট। এই এই যে গ্রেডিয়েন্টটাকে কিন্তু আমাদের স্কেলার অপেক্ষকও বলা হয়। কি বলা হয়? স্কেলার অপেক্ষক। এবং এটা কি করে বলতো? এইটা মূলত স্কেলারকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। কি করে? আমাদের এই যে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে, ভেক্টরে রূপান্তর করে। কোনটা বলতো? গ্রেডিয়েন্ট। তাহলে সবসময় মনে রাখবা, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তো গ্রেডিয়েন্টটা আচ্ছা, বলছে যে নিচে কোনটা একটা স্কেলার রাশি হয়? কোনটা স্কেলার রাশি হয়? আচ্ছা, মনে রাখবা যে গ্রেডিয়েন্টটা কি, আমরা গ্রেডিয়েন্টটা একটু আগে মাস্টার দেখে আসছি, যে গ্রেডিয়েন্টটা হচ্ছে কি আমাদের স্কেলারকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। তার মানে গ্রেডিয়েন্টটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, এটা ভেক্টর হয়ে যায়। তারপর আছে কি আমাদের ডাইভারজেন্স। কি আছে? ডাইভারজেন্স। ঠিক আছে, ডাইভারজেন্সটা কিন্তু গ্রেডিয়েন্টের উল্টা। তার মানে কি এটা হচ্ছে কি আমাদের কি হয়? স্কেলার রাশি হয়। আচ্ছা, কি হয়? স্কেলার রাশি হয়। আর একটা আছে হচ্ছে কি কার্লটা কি হয়? কার্লটা আবারও ভেক্টর রাশি হয়। কি হয়? ভেক্টর রাশি। বোঝা গেছে? তার মানে এখানে জানতে চাইছে, আমার কি জানতে চাইছে, যে কোনটা স্কেলার রাশি। স্কেলার রাশি হবে আমাদের ডাইভারজেন্স। কি হবে আমাদের? ডাইভারজেন্স হবে আমাদের স্কেলার রাশি। এই যে ডাইভারজেন্স দিয়ে আছে উত্তর। ওকে, এখান থেকে ডাইভারজেন্স একটা জিনিস খেয়াল করো, এই যে ডাইভারজেন্স, আমাদের ডাইভারজেন্স। ওকে, এখান থেকে খেয়াল করো, এই যে ধনাত্মক ডাইভারজেন্স, ঋণাত্মক ডাইভারজেন্স এবং কি যে শূন্য ডাইভারজেন্স যেটাকে বলে। আচ্ছা, ধনাত্মক ডাইভারজেন্স, এই যে এদের মান ধনাত্মক যখন হবে তখন কি করবে? চিত্রটা একটু খেয়াল করো, তখন কি এই যে এটা বাইরের দিকে এইরকম ভাবে যখন চিত্র দেখবা যে বাইরের দিকে দৌড়াচ্ছে, মানে কি এটা বোঝানো হচ্ছে যে আয়তন বাড়ছে বা আয়তন প্রসারণ করছে, বোঝানো মানে এটা দিয়ে এইটা বোঝায়। ঠিক আছে, তো ডাইভারজেন্সটা যখন আমাদের পজিটিভ হবে তখন কি হবে? এটা এটাকে ধনাত্মক ডাইভারজেন্স বলবো। এটাতে কি হয়? তরলে আয়তন বাড়ে। ধনাত্মক ডাইভারজেন্সে আয়তন বাড়ে, বাট কি হয়? ঘনত্বটা কমে যায়। ঠিক আছে, ধনাত্মক ডাইভারজেন্সে আয়তন বাড়ে, ঘনত্ব কমে, এইটা মনে রাখবা। ঋণাত্মক ডাইভারজেন্স, এই যে চিত্রটা যখন এইভাবে ভেতরে ঢুকে যাবে তখন আমরা সেটাকে বলবো যে এটা কি ধরনের ডাইভারজেন্স? ঋণাত্মক ডাইভারজেন্স। ঠিক আছে, এটা কি হয়? তরলে আয়তনটা কমে। ঠিক আছে, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে তরলে আয়তনটা কি হয়? কমে যায়, কিন্তু ঘনত্বটা বাড়ে। আগেরটাতে কি হয়েছিল? আয়তন বাড়ছিল, ঘনত্ব কম ছিল। এটাতে ঘনত্ব বাড়তেছে, আয়তন কমতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরটা আছে যে শূন্য ডাইভারজেন্স। শূন্য ডাইভারজেন্সে কি হয়? আগত এবং নির্গত ফ্লাক্সটা কি হয়? নির্গত ফ্লাক্সের মান সমান হয়, এতটুকু মনে রাখবে। এবং এটা অবশ্যই অসংকোচনশীল হয়, অসংকোচনীয় বা অসংকোচনশীল হয়। বোঝা গেছে? এবং এই চিত্রটা দিয়ে কি বোঝায়? এটা শূন্য ডাইভারজেন্স বোঝায়। আচ্ছা, একটু এটা একটু ভালো করে একটু চোখ বুলিয়ে নেবে এখান থেকে। ওকে, আচ্ছা, তাহলে এটা খেয়াল করো যে এই ডাইভারজেন্স যে দেখানো হচ্ছে এটা কি, আমরা এটা এখান থেকে খেয়াল করো, এটা কি? এটা প্রথম চিত্রটা না? তার মানে কি এটা আমাদের ধনাত্মক ডাইভারজেন্স হবে। ঠিক আছে, এবং এই যে এটা হবে আমাদের ইকুয়েশন বা সমীকরণ। ওকে, তাহলে বলছে যে এই ডাইভারজেন্সটা দেখানো হয়েছে, এর আলোকে নিচে কোনটা সঠিক, মানে নিচে কোন সমীকরণটা সঠিক? তাহলে বলো তো, এই যে এখান থেকে বলো, এই যে এটা কোনটা? যে এদের ডট গুণফল কি হয়? পজিটিভ হয়। ঠিক আছে না? তাহলে বলো এই যে কোনটাতে আছে? এই যে এইটা। ঠিক আছে, এইটা আমাদের ডট গুণফলটা কি হবে? পজিটিভ হবে। তার মানে আমাদের সি হবে উত্তর। এই যে দেখো, সিটা হবে আমাদের উত্তর। ওকে, ডাইভারজেন্সটা বের করার জন্য বলছে যে এখানে এই যে দেখো ভি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এটা ডাইভারজেন্সটা কত হবে। আচ্ছা, তাহলে ডাইভারজেন্স আমরা কিভাবে বের করি? এই যে ডাইভারজেন্স কিভাবে বের করি? আমরা ডেল্টার সাথে যে ভেক্টরটা আমরা দেওয়া আছে এই ভেক্টরটা কি করি? আমরা ডট গুণফল করে ফেলি। ঠিক আছে, তো ডেল্টার মানটা আমরা সবাই জানি, যে এটা আমরা একটু লিখে ফেলি। ঠিক আছে, আমরা জাস্ট মানগুলো লিখে নিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে আমরা ভি ভেক্টরটার মান আমাদের যেটা দেওয়া আছে এইটা আমরা বসাই নিব, 2z
জে ক্যাপ মাইনাস ওয়াই কে ক্যাপ। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে কি করছি বলতো, এই যে এখান থেকে এটা আমরা ডেল্টার মানটা আমরা বসাইছি এবং এখান থেকে বি ভেক্টরটার মান আমরা এখানে বসাইছি জাস্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করবো, এই যে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে আমরা কে মিলাবো। ঠিক আছে, তারপর আমরা জাস্ট কি করবো, ডিফারেন্সিয়েশন করে দেবো। আচ্ছা তাহলে কি হবে, দেন এখানে আই এর সাথে কত আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে আমরা এক্স স্কোয়ার নেবো এখানে, প্লাস ওয়াই, ওয়াই এর সাথে এখানে কি আছে, জে এর সাথে মাইনাস টু জেড আছে, মাইনাস টু জেড আমরা নেব, বুঝা গেছে। এবং এরপরটাতে কি আছে, মাইনাস ওয়াই আছে, ঠিক আছে না, কে এর সাথে এখানে কি আছে, মাইনাস ওয়াই আছে। ঠিক আছে, তার মানে আমরা মাইনাস ওয়াই নেব। আচ্ছা এবার কি করব, এবার আমরা নর্মালি ডিফারেন্সিয়েশন করে নেব। ঠিক আছে, তার মানে এখানে দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হয়, 2x হয়। এখানে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে জেড কত হবে, 0 হবে। ঠিক আছে, এখানে জেড আছে, জেড এর সাপেক্ষে ওয়াই, এটাও 0 হবে, কারণ এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই থাকলে আমরা করতে পারতাম, জেড এর সাপেক্ষে জেড থাকলে আমরা করতে পারতাম। ঠিক আছে, তার মানে এটার মান কত পাইছে দেখো, 2x বের হয়েছে। ঠিক আছে, একেবারে ইজি। আচ্ছা তাহলে এটার মান আমরা 2x পেয়ে গেছি। এই যে এটা আমাদের উত্তর, এটা শেষ, এই যে এটা উত্তর দেওয়া আছে। ওকে, এখান থেকে কি বলছে খেয়াল করো, বহু নির্বাচনী, যে একটি ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি সলিনয়েডাল, সংরক্ষণশীল, অঘূর্ণনশীল। আচ্ছা, তো একটা ভেক্টরের যখন কার্ল শূন্য হবে তাহলে সেটা অবশ্যই সংরক্ষণশীল হবে এবং অঘূর্ণনশীল হবে, যখন এটা কি কার্লের মান যখন শূন্য হবে। এই যে কার্লটা যখন কি হবে আমাদের, যে এবার কার্লের মানটা যখন আমাদের শূন্য হবে তখন এটা কি হবে বলতো, সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল হবে। আর সলিনয়েডাল কখন হয়, যখন আমাদের ডাইভারজেন্স 0 হয়। কি হয়, আমাদের ডাইভারজেন্সের মানটা যখন আমাদের 0 হয় তখন এটা কি হয়, সলিনয়েডাল হয়। বুঝা গেছে। কিন্তু এখানে আমাদের জানতে চাইছে যে কার্ল কখন শূন্য হয়, কার্ল শূন্য হলে কি হয়, সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল হয়। বুঝা গেছে, তার মানে আমাদের উত্তরটা হবে 2 এবং 3, 2 এবং 3 এই যে এই জায়গায়, বুঝা গেছে, এই যে এইটা হবে আমাদের উত্তর সি। ওকে, যে উত্তরটা সি দেওয়া আছে। ঠিক আছে, সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল হবে যখন কার্লটা শূন্য হবে। এবং সলিনয়েডাল কখন হয়, যখন এটা ডাইভারজেন্স যখন শূন্য হবে তখন এটা হবে আমাদের সলিনয়েডাল। ওকে, আচ্ছা তারপর এখানে খেয়াল করো এটা কি বলছে। আচ্ছা বলছে যে ভেক্টরটি স্কেলার গুণন মেনে চলে, বিনিময় সূত্র, বন্টন সূত্র এবং সংযোজন সূত্র। তাহলে কোনগুলো মেনে চলে বলতো, স্কেলার গুণ আমাদের বিনিময় এবং বন্টন সূত্র মেনে চলে, বাট সংযোজন সূত্রটা আমাদের মানে না। কেন মানে না বলতো, যেমন এইভাবে মনে করো, এ ভেক্টর ডট বি ভেক্টর এবং এখানে আছে সি ভেক্টর। ঠিক আছে, তো এটা সংযোজন সূত্র মেনে চলে না। কেন মেনে চলে না, কারণ হচ্ছে কি দেখো, এখানে যখন আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল করব তখন আমরা কি পাবো, এখান থেকে একটা স্কেলার রাশি পাবো। ঠিক আছে, ডট গুণফলে আমরা কি পাই, স্কেলার পাই। ঠিক আছে, এবং এইটার সাথে এখানে সি আর একটা কি আছে, ভেক্টর রাশি আছে। তো একটা স্কেলার রাশির সাথে সি একটা ভেক্টর রাশি, তাহলে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির কখনো ডট গুণফল কি করা যায়, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির ডট গুণফল কিন্তু কখনোই হয় না। ঠিক আছে, বোঝা গেছে। এই কারণে কি হয়, এটা সংযোজন সূত্রটা আমাদের মেনে চলে না, তার মানে স্কেলার রাশি আমাদের সংযোজন সূত্র মেনে চলে না। ঠিক আছে, তো এটা উত্তর আমাদের 1 এবং 2 হবে। আচ্ছা, বোঝা গেছে, এই যে 1 এবং 2 বোঝা গেছে। বিনিময় সূত্র এবং বর্ণন সূত্র, বিনিময় সূত্র বর্ণন সূত্র কোনগুলা, এগুলা আচ্ছা দেখাই দিই আমি। যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার বিনিময় সূত্র হবে বি ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, এটা স্কেলার মেনে চলে বাট ভেক্টর কিন্তু মেনে চলে না আবার। ঠিক আছে, তারপর বন্টন সূত্র কোনগুলো, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, এটা বন্টন সূত্র করলে কি পাবো আমরা, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এই যে এ ভেক্টর ডট সি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বন্টন সূত্র। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের স্কেলার মেনে চলে বাট সংযোজন সূত্রটা আমাদের মানে না। ওকে, তারপর খেয়াল করে এখানে কি বলছে, যে এ ভেক্টর, আচ্ছা এটা একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা কি ধরনের ভেক্টর, এটা একক ভেক্টর, সঠিক ভেক্টর নাকি অবস্থান ভেক্টর। আচ্ছা খেয়াল করো, একক ভেক্টর বলতে কি বোঝায়, যে ভেক্টরের মান 1 একক। তাহলে এটার মানটা আমরা নির্ণয় করি, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে এটার মানটা হবে আমাদের √3। তার মানে বুঝেই যাচ্ছে যে এটা আমাদের একক ভেক্টর হবে না। ঠিক আছে, সঠিক ভেক্টর অবশ্যই, কারণ এটা অবশ্যই একটা সঠিক, মানে ভেক্টরটা সঠিক, এটা এখানে ভুল নাই। এটা আই ভেক্টর, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মানে এক্স ওয়াই জেড বরাবর ক্রিয়া করতেছে, এখানে কোনো সঠিক নেই। এটা অবশ্যই একটা অবস্থান ভেক্টর বোঝাচ্ছে, কারণ এই যে আই জে কে এগুলোতে বিভিন্ন অক্ষেদের অবস্থান নির্দেশ করে, তাহলে মানে অবশ্যই এটা আমাদের অবস্থানও নির্দেশ করতেছে, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের উত্তর হবে 2 এবং 3, বুঝা গেছে। এবং একক ভেক্টর কেন নয়, কারণ এটার মান √3 বের হয়েছে, যদি মান 1 বের হতো তাহলে এটা আমাদের একক ভেক্টর হতো। এই যে উত্তর দেয়া আছে।
ওকে, তারপর বলছে যে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, শূন্য ভেক্টরের আরেকটা নাম হচ্ছে গিয়ে কি, নাল ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এই শূন্য ভেক্টরে হচ্ছে গিয়ে জাস্ট কি হয়, মানে এটার এই যে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় থাকে। ঠিক আছে, একটা ভেক্টরের এই যে এই বিন্দুটাকে, সামনের অংশটাকে আমরা কি বলি, শীর্ষবিন্দু বলি। কি বলি আমরা, শীর্ষবিন্দু। এবং এই পেছনের অংশটাকে আমরা কি বলি, পাদবিন্দু। ঠিক আছে, পাদবিন্দু বলি আমরা। ঠিক আছে, কিন্তু এই যে শূন্য ভেক্টরের বেলায় এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় হয়ে যায়। ঠিক আছে, মানে একটা জাস্ট তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এটা একটা ডটের মতো থাকে। বোঝা গেছে, এটার পাদবিন্দু শীর্ষবিন্দু সব একই জায়গায় থাকে। এটাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। ঠিক আছে, তাহলে দেখো সুনির্দিষ্ট কোনো দিক নেই, অবশ্যই সুনির্দিষ্ট কোনো দিক থাকে না তাদের। ঠিক আছে, কারণ দিক কিভাবে নির্ণয় করব, যে একটা ভেক্টরের এই যে এইভাবে তীর চিহ্নটা দিয়ে এটা দিক নির্দেশ করা হয়। ঠিক আছে, কিন্তু এটার পাদবিন্দু এবং শূন্য, মানে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এমনভাবে মিশে যায় যে এটার নির্দিষ্ট কোনো দিক থাকে না। ঠিক আছে, ত্বরণ থাকে অবশ্যই, কি থাকে না, কোনো ত্বরণ থাকে না। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এটা হবে না। আদি বিন্দু এবং শেষ বিন্দু একই থাকে, মানে এই যে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই জায়গায় থাকে, এটাও আমাদের ঠিক আছে। বোঝা গেছে? তার মানে আমাদের 1 এবং 3 হবে উত্তর, বি। ঠিক আছে, 1 এবং 3, বি নম্বর উত্তর। এই যে দেখো 1 এবং 3, বোঝা গেছে? আচ্ছা, তো আজকের জন্য এতটুকুই ছিল। আজকে আমরা মূলত 2022-এর এইচএসসিতে আসা ভেক্টরের উপর অনেকগুলো এমসিকিউ ছিল, এগুলো আমরা সলভ করছি। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হইছো। আচ্ছা, তো আবারও বলে দিতে চাই যে আমার নাম হচ্ছে গিয়ে প্রমিত পাল, এবং এই যে আমাদের গ্রুপটা বা ইয়েটা যেটা দেখতেছো ইউটিউব চ্যানেল, এটার নাম হচ্ছে গিয়ে কি, দ্য সার্কেল। তো আমি খুবই নতুন এখানে, তো তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার জন্য। আমি সামনে চেষ্টা করব, আজকে 2022-এর দিছি, সামনে হয়তো 21 বা 23-এর প্রশ্নগুলো আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।